নমস্কার, আমি অমিত। মানুষের জীবনে ঘটে যাওয়া আরো কিছু অস্বাভাবিক ঘটনা নিয়ে হাজির অলৌকিক। ভুল মানুষ মাত্রই করে, তার প্রায়শ্চিত্তও করে, কিন্তু কিছু ভুল এমনও হয় যা আর শোধরানো যায় না, যার ক্ষমা হয় না, যা আর আগের মতো জোড়া লাগে না। তেমনি ভুল দিয়ে গড়া দুটো সত্যি ঘটনা আজ তোমাদের সামনে নিয়ে এসেছি। একটা দৈবিক আর একটা ভৌতিক। দুটো দুরকম ঘটনা, কিন্তু শিক্ষা একটাই। অসাধারণ এই ঘটনা দুটোর প্রথমটা শেয়ার করেছে অন্তর্শীল। অসংখ্য ধন্যবাদ তোমাকে ভাই ঘটনাটি অলৌকিকে শেয়ার করার জন্য। এছাড়াও ধন্যবাদ জানাই জ্যোৎস্না ভট্টাচার্যকে থাম্বনেল দিয়ে অলৌকিককে সাহায্য করার জন্য। আর বন্ধুরা, তোমরা যদি এই ধরনের সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা আরো শুনতে চাও, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার রাতে এই ধরনের সত্যি ঘটনা এখানে কিন্তু আসতেই থাকে। এবারে তাহলে শুরু করি অন্তর্শীলের পাঠানো আজকের প্রথম ঘটনা। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে হ্যালো অমিতদা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও ভালো আছি। আমি বাংলাদেশের ঢাকা থেকে অন্তর্শীল। আজকে অলৌকিকের ঘটনা শুনে আমারও একটা ঘটনার কথা মনে পড়ে গেল। বহুদিন আগে আমি আমার দাদুর মুখে শুনেছিলাম, দারুণ লেগেছিল, তাই আজ এখানে শেয়ার করছি। আমার দাদুদের বাড়ি বাংলাদেশের দুর্গাপুরে। ওখান থেকে কিছুটা দূরে একটি রাজবাড়ি ছিল। 1971 যুদ্ধের পর রাজারা অত্যাচারের শিকার হয়ে ওখান থেকে ভারতে চলে যান। রাজার রাজবাড়ি ওইভাবেই পড়ে রইল। রাজা ছিলেন মা কালীর একজন একনিষ্ঠ ভক্ত। মা কালীর একটি প্রতিষ্ঠিত মন্দির ছিল এই রাজবাড়িতে। নিত্য পুজো হতো সেখানে। কিন্তু কিছু পাকিস্তানিরা সেই মন্দিরে হামলা চালিয়েছিল। মন্দিরটা ভেঙে ফেলার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু যে ঘটনা ঘটেছিল এরপর, তার জন্য তারা মোটেই প্রস্তুত ছিল না। মন্দিরের ভেতরে পা বাড়ানোর সাথে সাথেই প্রবল বজ্রপাতে কেঁপে উঠল মন্দির। কেউ বা মারা গেল, কারো বা অঙ্গহানি হলো, কেউ বা সংজ্ঞা হারালো। কিন্তু ওই মন্দির এবং মন্দিরের প্রতিমা ওই রকমই অক্ষত রয়ে গেল। এর ফলে ওই মন্দিরের দিকে চোখ তুলে তাকানোরও আর সাহস করেনি তারা। তারপর অনেক যুদ্ধ, সংগ্রাম, বলিদানের মধ্যে দিয়ে দেশ স্বাধীন হলো। হওয়ার পর ওই রাজবাড়িতে কিছু মুসলিমরা থাকতে শুরু করলেন। তখনও একজন ব্রাহ্মণ সকাল সন্ধে ওই মন্দিরে পুজো করতেন। তো সেই রাজবাড়িতে থাকা একজন মুসলিম ভদ্রলোক একদিন ওনাকে বলেছিলেন, সত্যি সত্যি এসব ঠাকুর দেবতা বলে কিছু আছে আপনাদের? সবই বুয়া, গাল গপ্প। কোনোদিনও তো কিছু দেখলাম না, পুতুল খেলা যত। বলে উনি অনেক হাসাহাসি করেন, ঠাট্টা তামাশা, নিন্দা করেন মা কালীর নামে। তো এরপর একদিন উনি কাজে বেরিয়েছিলেন, সঙ্গে আরো 4-5 জন লোক ছিল। তো যখন ফিরছিলেন তখন অন্ধকার নেমে গিয়েছে। তখনও বিদ্যুৎ ছিল না, পথ ঘাট সবই অন্ধকার। তো আস্তে আস্তে উনি ওদেরকে বলছিলেন, এর মধ্যে একদিন ওই বামনটাকে আচ্ছা মতো করে ধুয়ে দিয়েছিলাম জানিস, একটা কথারও জবাব দিতে পারেনি। বলে সে আছে কি নেই সময় হলে বুঝিয়ে দেবেন। যে নেই সে আবার কি বোঝাবে বলতো? তবে ওদের মধ্যে যে সবাই খারাপ তা কিন্তু নয়, ভালো মানুষও ছিল। তারা ওনাকে বলেন, ছি বন্ধু, এগুলো কিন্তু ঠিক না। অন্যের ধর্মকে আমাদের সম্মান করা উচিত।
তাছাড়া এটা ওদের বিশ্বাস, কারোর বিশ্বাসে আঘাত করা উচিত না। এসব বলে যে যার মতো তারা তাদের বাড়িতে চলে যান। তারপর ওই ভদ্রলোক একা একাই বাড়ি থেকে ফিরতে লাগেন। তারপরে ওনার সঙ্গে একটা ব্যাপার হয়। হালকা হালকা বাতাস বইতে লাগলো, গাছপালাগুলো সব নড়তে লাগলো। কেমন যেন একটা অনুভূতি হতে লাগলো ওনার, কেউ না থেকেও কিছু যেন একটা আছে, এই রকম একটা অনুভূতি হচ্ছিল। তারপরেই উনি হঠাৎ করে দেখতে পেলেন বিশাল আকৃতি নিয়ে খানিকটা দূরে কি একজন দাঁড়িয়ে আছেন। আকাশ পাতাল জুড়ে কেবল তারই আকৃতি, পা দুখানি তার মাটিতে, অথচ লোকালয় ছাড়িয়ে তার মাথা আকাশে গিয়ে ঠেকছে। অন্ধকারের চেয়েও ঘন কালো তার গায়ের রং, অথচ জ্যোৎস্নার মতো উজ্জ্বল। সে অট্টহাসি করছে। তারই মধ্যে একবার বলল, কি রে, আমি নাকি নেই? ভদ্রলোকটি তখন মারাত্মক ভয় পেয়ে গেলেন। ততক্ষণে তিনি এটা বুঝতে পেরে গিয়েছিলেন যে এ কোনো ভূত প্রেত বা জিন নয়, ইনি সেই দেবী, হিন্দুরা যাকে পূজে, যাকে মা বলে, উঠতে বসতে যাকে নিয়ে তিনি হাসি ঠাট্টা করেন, যার ভক্তকে তিনি অপমান করেন, ইনি সে কালী। ওনার তো তখন সংজ্ঞা হারানোর মতো অবস্থা। তারই মধ্যে তিনি আরো দেখলেন গাধা না ঘোড়ার পিঠে চড়ে এক নারী মূর্তি ওনার দিকে ছুটে আসছেন। হ্যাঁ হ্যাঁ, এনারও মন্দির তিনি দেখেছেন, শীতলা না কি যেন নাম এনার। ওনার বোধ বুদ্ধি চিন্তা ভাবনা সব হারিয়ে যেতে লাগলো। মাথায় হাত দিয়ে এরপর বসে পড়লেন উনি। মিনিট খানেক পর যখন আবার তাকালেন, তখন আর কাউকে দেখতে পেলেন না, কিচ্ছু নেই সেখানে। শুধু হাওয়ার গতিটা বেড়েছে আর শরীরটা প্রচন্ড খারাপ লাগছে। তাই নিয়ে এরপর কোনো রকমে কাঁপতে কাঁপতে উনি বাড়িতে পৌঁছলেন। তখন ওনার সারাটা শরীর লাল লাল বসন্ত গোটায় ভরে গিয়েছে, প্রচন্ড শীত করছে। তিনি তখন খাটের উপর গিয়ে শুয়ে পড়লেন। অন্যান্য যারা ছিল সেখানে ওনার ওই অবস্থা দেখে তো তারাও ভয় পেয়ে গেল। ওনার বাড়িতে তারা খবর পাঠালো। তেনারা এলেন। ওনার কাছে পুরো ঘটনা শুনে তারাও তো খুব ভয় পেয়ে গেলেন। তারপর সবাই মিলে মায়ের কাছে প্রার্থনা জানালেন, আকুতি মিনতি করলেন, ওনার ভুলের জন্য মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। শেষ অবধি লোকটা মারা গেল। তবে মৃত্যুকালীন লোকটা নাকি মাকে আবারও দেখেছিলেন। মা নাকি খুব অট্টহাসি করছিলেন, খুব হাসছিলেন। তো লোকটি মারা গেলেন। তার অনুপস্থিতিতে বাকিরাও নিঃসঙ্গ হয়ে পড়ল। কিন্তু যে শিক্ষা হয়েছিল তাদের, তাতে কেউ আর মাকে নিয়ে হাসি ঠাট্টা করার সাহস পেত না। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা। খুবই চমৎকার একটা ঘটনা, আর অনেকদিন পরে একটা দৈবিক ঘটনা শোনাতে পারলাম তোমাদের। তো এবারে চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। এটা শেয়ার করেছে সৌরভ। অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমরা যদি তোমাদের জানা ঘটনা বা অভিজ্ঞতা এখানে শেয়ার করতে চাও, তাহলে ডেসক্রিপশনে দেওয়া বা থাম্বনেলে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। লিখেই যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে এমন কোনো কথা নেই। সাজিয়ে গুছিয়ে নেবার দায়িত্ব আমার, মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্ব আমার। তাই নির্ভয় এবং নির্দ্বিধায় তোমরা ঘটনা পাঠাও। আর এবারে তাহলে শুরু করা যাক সৌরভের পাঠানো আজকের দ্বিতীয় ঘটনা।
অমিতদা, আমি সৌরভ। অনেকদিন পরে আজ আবার তোমাকে একটা ঘটনা বলতে বসলাম। আমার একজন ম্যাডামের থেকে এটা আমি জানতে পারলাম, তাই আর দেরি না করে তোমাকে বলছি। উনি যে জায়গাটার নাম বললেন সেটা আমাদের বাড়ির খুব কাছেই, তাই জায়গাটার নাম আর উল্লেখ করলাম না। তো বছর কয়েক আগে এখানে একটি ফ্যামিলি ছিল, স্বামী, স্ত্রী এবং তাদের 2 সন্তান। মেয়েটা একটু বড়, ওই বছর 6 বয়স, আর ছেলেটা বছর 1.5-এর। ভদ্রলোক খুবই ধনী মানুষ ছিলেন, একটা ভালো জায়গায় সার্ভিস করতেন। পাশাপাশি ওনার একটা বিজনেসও ছিল, কাজেই প্রচুর টাকা পয়সার মালিক। বললে হয়তো বিশ্বাস করবে না, লোকে মেয়ের বিয়েতে জানা টাকা খরচ করেন, উনি ওনার ছেলের জন্মদিনে তার চেয়ে বেশি টাকা খরচ করেছিলেন। কিন্তু দোষের মধ্যে ওনার একটাই দোষ ছিল, খুব নেশা করতেন উনি। নেশার ধুমকিতে ওনার হিতাহিত জ্ঞান থাকতো না, উল্টোপাল্টা গালিগালাজ, মারধর, অশান্তি করতেন বাড়িতে। বউটার ওপর খুব অত্যাচার করতেন। ছেলে হওয়ার পরে যদিও একটু কমেছিল, কিন্তু একেবারে ঠিক হয়নি। তো এমনই একবার কি নিয়ে ওনাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব অশান্তি হয়। মদ খেয়ে বউটাকে খুব মারধর করেন। পরিস্থিতি এতটাই গম্ভীর হয়ে উঠেছিল সেদিন যে সবজি কাটার বউটি নিয়ে উনি বউটাকে তাড়া করেছিলেন। বউটা তো প্রাণ বাঁচাতে তখন ছুটে পালিয়ে যান। যাওয়ার সময় হাতের কাছে মেয়েকে পেয়েছিলেন, ওকেও টেনে বের করে আনেন। কিন্তু দুর্ভাগ্য যে ছেলেটাকে আনতে পারেননি। কিন্তু ওই রাত গভীরে উনি বেরিয়ে যাবেন কোথায়? গাড়ি ঘোড়া কিছুই নেই। অবশেষে পাড়ারই একটি ছেলেকে উনি দেখতে পান, তার কাছে গিয়ে সাহায্য চান। প্রথমে ছেলেটি একটু ইতস্তত বোধ করলেও পরে বউটাকে সাহায্য করে। একটা গাড়ির ব্যবস্থা করে ওই রাতেই বউটাকে এবং তার মেয়েকে ওনাদের বাপের বাড়িতে পাঠিয়ে দেন। একটু জন্য সেদিন প্রাণে বেঁচে যায় বউটা। ভদ্রলোকের মাথায় সেদিন এতটাই খুন চেপে গিয়েছিল যে ধরতে পারলে সত্যি সত্যি কেটে ফেলতেন। কিন্তু উনি জায়গা মতো আসার আগেই বউটা বেরিয়ে যায়, তাই রক্ষা পেয়ে যায়। তারপর তো সেই ভদ্রলোক ওই ছেলেটির উপরেই চড়াও হন, ওকে অপবাদ দেন। অন্যের বউয়ের সঙ্গে মাঝরাতে ফষ্টি নষ্টি হয়, লম্পট বেটা ছেলে, কেটে ফাঁসিয়ে দেব জলে। জানিস আমি কে? চিনিস আমায়? হ্যাঁ? শোনা যায় ছেলেটি নাকি লোকটাকে সেদিন উচিত শিক্ষা দিয়েছিল, মেরে নাক মুখ ফাটিয়ে দিয়েছিল লোকটার। লোকজন তো ভিড় করে লোকটাকে তুলোধনা করেছিল। তাতে করে লোকটার আরোই মাথা নষ্ট হয়ে গিয়েছিল। এসব অপমান, এই পরাজয় উনি মেনে নিতে পারছিলেন না। বাড়িতে ফিরে সবার উপরে গজরাতে থাকেন। তারই মধ্যে ওই বাচ্চা ছেলেটা খুব কাঁদছিল। মাত্র বছর 1.5-এর একটা ছোট্ট বাচ্চা, কিছুই বোঝে না সে। মা বাবার ওরকম অশান্তি দেখেছে, মাকে মার খেতে দেখেছে, মাকে দিদিকে পালিয়ে যেতে দেখেছে, তার ওপর বাবার ওই অমানসিক রূপ। তাই বাচ্চাটা ভয়ে কেঁদেই চলেছে, খুব কাঁদছে। ওর বাবা ওকে চুপ করতে বলে যতবার ধমক দেয়, বাচ্চাটা ভয়ে তত জোরে কেঁদে ওঠে। ভদ্রলোক নেশা করা ছিল, মাথা গরম ছিল। তাতে এরপর উনি এমন একটা কাজ করে বসলেন যা ধারণা করা যায় না। সামনেই একটা কাঁচের টি টেবিল ছিল। বাচ্চাটাকে রাগের মাথায় পা ধরে তুলে ওই টেবিলে এমন একটা আছাড় দিলেন উনি, টেবিলটা ভেঙে বাচ্চাটা ওখানে স্পট ডেথ হয়ে যায়। এমনই তখন উনি উন্মাদ হয়ে গিয়েছিলেন যে তাতেও ওনার রাগ কমল না। একটা বড় চুলায় আগুন জ্বালিয়ে বাচ্চাটার দেহটা ওর মধ্যে ফেলে দিলেন তিনি। সারাটা ঘর বাড়ি ধোঁয়া আর পোড়া গন্ধে ভরে গেল। বাড়ির মধ্যে লোকটা একা, আর এই রকম সব কাণ্ড। তার বেশ কিছুক্ষণ পরে আস্তে আস্তে লোকটা যখন নেশা কাটতে থাকে, রাগ পড়তে থাকে,
তখন কিছু অদ্ভুত ঘটনা ঘটে ওনার সঙ্গে। লোকটা তখন অর্ধমূর্ছিত, ঝিমঝিম ভাব। তারই মধ্যে ওনার মনে হচ্ছিল ওই চুলার ভেতর থেকে ছেলেটা ওনাকে যেন ডাকছে। কখনো আবার মনে হলো মেঝের উপর ওই যেন বসে খেলছে ছেলেটা। উঠে একবার এদিকে দৌড়ে গেল, আবার একবার ওদিক থেকে দৌড়ে এলো। আপন মনে খেলছে ছেলেটা, ছোটাছুটি করছে ঘরের মধ্যে। লোকটা হাত বাড়িয়ে যতবারই ওনাকে ধরতে যাচ্ছে, কিন্তু ধরতে পারছে না। এমন করতে করতে লোকটা যখন পুরোপুরি সেন্সে এলেন, তখন পাগলের মতো করতে লাগলেন। যে ছেলেকে উনি নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন, এ কি করলেন তিনি তার সঙ্গে? সেই অনুতাপ আর অনুশোচনায় উনি পাগল হয়ে গিয়েছিলেন। নিজেকে নিজে মেরে মাথা ফাটিয়ে দেন, দেয়ালে বাড়ি মেরে মেরে হাত পা ফাটিয়ে ফেলেন। তারপর নিজেই থানায় ফোন করেন। রাত যখন 2:30 বাড়িতে তখন পুলিশ এলো। লোকটি নিজের মুখে সব ঘটনা বলল তাদের। সেই ভাঙা টেবিল, আধপোড়া বাচ্চাটার দেহ সবকিছু দেখালেন। পুলিশ পর্যন্ত আটকে উঠেছিল এই নির্মম পৈশাচিক কাণ্ড দেখে। তারপর উনি নিজেই পুলিশের কাছে আর্জি জানিয়েছিলেন যাতে ওনার যাবজ্জীবন কারাদণ্ড হয়, সেইটুকু ব্যবস্থা যেন তারা করে। তো সেই ভদ্রলোক এখনো জেলেই আছেন, আর ওনার স্ত্রী ও কন্যা তাদের মতো ওনার বাপের বাড়িতে থাকেন। আর ওনার ছেলে কোথায় থাকে তা জানি না দাদা। তবে জ্ঞানীগুণী মানুষেরা বলেছিলেন, মেরে ফেলার পর উনি যে ছেলেকে দেখেছিলেন, ওর ডাক শুনেছিলেন, আদেও সব কোনো ভৌতিক কাণ্ডই ছিল না। ওনার অনুশোচনা, আত্মগ্লানি আর স্মৃতি তখন কথা বলে উঠেছিল। অতীতের স্মৃতিগুলোই তখন প্রখর হয়ে উঠেছিল ওনার সামনে। ছেলের আত্মা নয়, ছেলের কথাই তার খুব মনে পড়ছিল তখন। আর পড়াটাই তো স্বাভাবিক, তাই না? তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। আজকের দুটো ঘটনার মাধ্যমে তোমরা কি শিক্ষা পেলে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম ও পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নাও। আর এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে মনীষা কাকিমা লিখেছেন, দুটো ঘটনাই ভালো, কিন্তু সেকেন্ড ঘটনাটা অবিশ্বাস্য। মারিয়া বাড়ুই লিখেছে, অনেকদিন পর পরীর ঘটনা শুনলাম, খুবই ভালো লেগেছে ঘটনাগুলো। রোহিণী মালিক লিখেছে, তোমার গলায় ঘটনা যেন সত্যি হয়ে ওঠে। স্পিরিচুয়াল থেকে লিখেছে, দারুণ দারুণ দারুণ, বিশেষ করে পরীর ঘটনাটা অপূর্ব। কাকুলি পাত্র লিখেছে, পায়রার ঘটনাটা সত্যি খুবই ভালো লাগলো। সুদেশা সিংহারয় লিখেছে, দুটো সাধারণ ঘটনা অসাধারণ হয়ে উঠেছে। অজন্তা হরে লিখেছে, আজকের দুটো ঘটনাই ভীষণ সুন্দর, বিশেষ করে দ্বিতীয় ঘটনাটা একদম ইউনিক, শুনে খুব ভালো লাগলো। অমিতা জেঠিমা লিখেছে, সেকেন্ড ঘটনাটা ইউনিক লাগলো। অনির্বাণ বিশ্বাস লিখেছে, ভালো আছো তুমি দাদা? হ্যাঁ, ভালো আছি। এছাড়াও কমেন্ট করেছো গীতাদি, জবা চক্রবর্তী, মৌসুমী মুখার্জি, সৌরভ রয়, মিঠুন পাল, চন্দন, জ্যাকসন, লাবণী পাল, এমডি মঞ্জু, কৃষ্ণা হালদার, স্বপ্না বাজাল, অক্ষয় অধিকারী সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে শনিবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।